ডিবিসি সংবাদে সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই শিরোনাম। আগামী নির্বাচনে জয়ের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা। শেষ মুহূর্তে অনুমতি পেয়ে সমাবেশ করল না বিএনপি। 13ই নভেম্বর সরোয়ার্দিতে সমাবেশের অনুমতি চাওয়ার কথা জানালেন মির্জা ফখরুল। বিজিএমইএ ভবন 90 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিজিএমইএ না ভাঙলে দায়িত্ব নেবে রাজউক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিউ ইয়র্কে ভোট দিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। ট্রাম্প ভোট দেবেন ম্যানহাটনে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2019 সালের নির্বাচনে জয়ের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করে যাবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর যৌথ সভা শেষে শেখ হাসিনা এসব কথা বলেন। সম্প্রতি দলের 20তম জাতীয় সম্মেলনে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর টুঙ্গিপাড়া আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছেই আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর দলের উপদেষ্টা মণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। এটাই আমাদের হবে প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। 2021-এর মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটা উন্নত দেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ঠিক যেভাবে জনগণ আমাদেরকে 2008-এ ভোট দিয়ে নির্বাচিত করেছে, 2014 সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা আশা করি 2019 সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানেও তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখবে। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় এই প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এবং শেখ হাসিনার পিতৃভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নবগঠিত এই কমিটির মধ্য দিয়ে দলে প্রাণ সঞ্চারের পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দের। রবিউল আলম, ডিবিসি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শর্ত সাপেক্ষে শেষ মুহূর্তে অনুমতি পেয়েও 7ই নভেম্বর উপলক্ষে সমাবেশ করল না বিএনপি। মঙ্গলবার দুপুরের পর হঠাৎ করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেলা 2টা থেকে 5টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দেওয়া হয়। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাবেশ করার অনুমতি না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি মেলেনি। পরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 8ই নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেয় বিএনপি। মঙ্গলবার দুপুর পর্যন্ত ডিএমপির কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি। এখানে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুমতি না দেয়া এটা কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের সামিল। কারণ আমাদের সংবিধানে খুব স্পষ্ট করে বলা আছে যে সভা সমিতি করা, জনমত সংগঠন করা, প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের জনসভা করার অনুমতি চাইছে, তাই চাইছি 13 তারিখে, আগামী 13 রোববার সরোয়ার্দী উদ্যানে। এরপর হঠাৎ করেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শর্ত সাপেক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের অনুমতি নিয়ে মিথ্যাচার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা তার প্রশ্ন আসে না, এটা তার আমরা ওখানে করব না বলে তো আজকে মহাসচিব 12টার সময় করেছে,
প্রেস ব্রিফিং করেছে। তো করার পর আবার কেন ওইটা ইয়ে করলো? এরপরে আজকে কি বলে যে 2টার সময় অনুমতি দিচ্ছে, তো এটা বুঝতে হবে যে এটা অশুভ উদ্দেশ্য। সমাবেশের অনুমতি না দিলেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিজিএমইএ ভবন আগামী 90 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তবে বিজিএমইএ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবে। মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 4 বিচারপতি স্বাক্ষরিত 35 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে বিজিএমইএ কর্তৃপক্ষ নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিএমইএ এই ভবন ভাঙতে ব্যর্থ হলে রায়ের কপি পাওয়ার 90 দিনের মধ্যে রাজুককে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের 2রা জুন বিজিএমইএ ভবন ভাঙার জন্য হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে 2011 সালের 3রা এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে পোশাক শিল্প মালিকদের সংগঠনটি আপিল করলে তা খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখে তিনি বলেন, ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে। গত 30 অক্টোবর ফেসবুকে কথিত একটি পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় তাদের বাড়িঘর, বেশ কয়েকটি মন্দিরও ভাঙচুর করা হয়। ঘটনার 10 দিন পর নাসিরনগর আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সাথে ছিলেন পুলিশের মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক সহ শীর্ষ কর্তারা। দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখেন মন্ত্রী। হামলার শিকার হিন্দু পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। পরে এক সুধী সমাবেশে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যারা দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা ঘটিয়েছে তারাই ভিন্ন কায়দায় সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। তাদের চিহ্নিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধ্বংস, এইটার মানে ঠিকানাটা হলো বাংলাদেশকে শেষ করে দেওয়া। সেজন্যই আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই সমস্ত কিছু যখন প্রচেষ্টা ফেল হচ্ছে তখন নতুন করে আমার মনে হয় এই প্রচেষ্টা শুরু করেছে। যারা যারা এগুলি করেছেন সবকেই আমরা ধরব, সবকে আমরা আইনের আমরা পৌঁছে দিব। এ সময় র্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে। দেশের অগ্রযাত্রাকে নিশ্চিহ্ন করা, আটকে দেওয়া অশুভ ষড়যন্ত্র সবগুলোকে আমরা সবাই মিলে আটকে দেব, আমরা ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব এবং প্রত্যেককে আমরা বিচারের মুখে, আইনের মুখে দাঁড় করাবো। এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে। আর এই ধরনের ঘটনা হলে আপনারা দায়িত্বশীল হবেন, যাতে গুজব ছড়িয়ে, কোনো অপপ্রচার ছড়িয়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেভাবে প্রত্যেকে দায়িত্ব নেবে। পাশাপাশি হামলাকারীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান তারা। দাউদ খান, ডিবিসি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ সময় বিকেল 5টা থেকে নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ওহাইও এবং ফ্লোরিডাতেও চলছে ভোট গ্রহণ। আমরা এখন সরাসরি দেখে নেব কয়েকটি ভোট কেন্দ্রের চিত্র। বিকেল 5টায় ভোট গ্রহণ শুরু হয়েছে নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায়। ওহাইও এবং ফ্লোরিডাতেও ভোট গ্রহণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত 8টা পর্যন্ত। 23 কোটি যুক্তরাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করবেন। এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। 58তম প্রেসিডেন্ট নির্বাচন এটি। নির্বাচনে জিততে 270টি ইলেকটোরাল ভোট প্রয়োজন হবে। প্রেসিডেন্টের পাশাপাশি তারা বেছে নেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্যদেরও। এছাড়া কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের 100টি আসনের মধ্যে 34টিতে নির্বাচন হচ্ছে। সবশেষ জরিপে হিলারি 46 ভাগ আর ট্রাম্প 42 ভাগের সমর্থন পেয়েছেন।
নিউ ইয়র্কে ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। স্বামী বিল ক্লিন্টনের সঙ্গে ভোট কেন্দ্রে যান হিলারি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ম্যানহাটনে ভোট দেবেন। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে ভোট কেন্দ্রে উপস্থিত হন হিলারি। ভোট দেওয়া শেষে বাইরে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন ভার্জিনিয়ার রিচমন্ডে ভোট দেন। ভোট শেষ করে তিনি বলেন, আমাদের যা করার ছিল তার সবটাই আমরা করেছি, বাকিটা ভোটারদের হাতে। এটি অসাধারণ এক অনুভূতি। আমি জানি এটা কতটা দায়িত্বের কাজ এবং অনেক মানুষ এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে। যদি ভাগ্য আমার সহায় হয় এবং আমি জয়ী হই, আমি আমার সবটুকু দিয়েই চেষ্টা করব। এখনো সব জরিপেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। সিএনএন এর সবশেষ জরিপে 46% ভোট পড়েছে হিলারির পক্ষে আর ট্রাম্পের পক্ষে 42%। রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপ অনুযায়ী হিলারির জয়ের সম্ভাবনায় 90%। মতামত জরিপ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 538 এর জরিপ বলছে হিলারির জয়ের সম্ভাবনা 71%-এরও বেশি। ট্রাম্পের সম্ভাবনা 28.4%। জনসমর্থনের দিক থেকে খুব বেশি ব্যবধান না থাকলেও ইলেকটোরাল ভোটের হিসেবে অনেক এগিয়ে হিলারি। 538 এর জরিপ অনুযায়ী অন্তত 302টি ইলেকটোরাল ভোট পাবেন হিলারি ক্লিন্টন। অন্যদিকে ট্রাম্প পেতে পারেন 235টি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে একজন প্রার্থীকে কমপক্ষে 270টি পেতে হয়। বিশ্লেষকরা বলছেন, শেষ সময়ে এসে নাটকীয়ভাবে হিলারির জয়ের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। ডিবিসি সংবাদে এবার বিরতি, ফিরে এসে থাকছে। বিনা বিচারে 17 বছর কারাবাসের পর জামিন পেলেন রাজধানীর সূত্রাপুরের শিপন। মামলা নিষ্পত্তির আদেশ হাইকোর্টের। দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। বিনা বিচারে 17 বছর কারাবাসের পর শিপন নামের এক ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্য বিচারিক আদালতকে নির্দেশও দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা বিচার বিভাগ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশনে এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদনের ভিত্তিতে দেয়া রুলের নিষ্পত্তি করে 17 বছর জেলে থাকা শিপনকে জামিন দেন। একই সাথে 2 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারাগার থেকে মুক্ত হওয়ার পর পরিবার শিপনের দায়িত্ব না নিলে পুনর্বাসনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে বলা হয়েছে। পরে বিষয়টি আদালতের উত্থাপনকারী আইনজীবী কুমার দেবুল দে আদেশ সম্পর্কে সাংবাদিকদের জানান। এই লাইবিলিটিস স্টেটেরও মামলা শেষ না করার, এই লাইবিলিটিস জুডিশিয়ারিরও, তো এটা তারা কোনোভাবে এসকেপ করতে পারে না। যদি শেষ করতে না পারে তাহলে এটা দেখা হবে পরবর্তী। এত বছর ধরে বিনা বিচারে আছে, আপনারা সাক্ষী আনতে পারেন না, তো এটা শুধুমাত্র রাষ্ট্রের ব্যর্থতা না, এটা বিচার বিভাগেরও ব্যর্থতা, এবং এটা বিচার বিভাগ রাষ্ট্র উভয়ের জন্য লজ্জাকর, এবং এটা সংবিধানের সাথে স্পিডি ট্রায়ালের যে বিষয়টা ওইটার সাথে সাংঘর্ষিক। পুরান ঢাকার সূত্রাপুর এলাকার একটি হত্যা মামলায় 2000 সালের নভেম্বরে আটক হয় শিপন। আদালতকে তিনি জানান, বাবা মা বেঁচে থাকলেও তারা কোনো খোঁজ নেয়নি। এছাড়া ঘটনার কিছুদিন পর বাড়ির সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিরা শিপনকে ধরে নিয়ে একটি হাতও কেটে দেয়। মামলার প্রধান আসামি আমির বাবু সহ বাকি 4 আসামি জামিন পেলেও আর্থিকভাবে দুর্বল শিপনকে বিনা বিচারে কারাগারে কাটাতে হয়েছে 17টি বছর। 1994 সালে হত্যা মামলায় আটক শিপনের বিরুদ্ধে 2006 সালে একজন এবং 2011 সালে আরেকজন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। এরপর এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। এই রকম কারাবাস বন্ধ করতে এবং ভুক্তভোগীকে আইনি সহায়তা দিতে জরুরি ভিত্তিতে আইন করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। প্রসিকিউশনের গাফিলতার জন্যই কিন্তু অনেক সময় সাক্ষী আসে না, এবং আবার ওই অন্য পক্ষের সাথেও কিন্তু একটা আঘাত। প্রয়োজনে আইন সংশোধন করে
প্রসিকিউশনের দায়িত্ব যারা থাকে, প্রসিকিউটার সংখ্যা কিন্তু কম না, তাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার ওপর হামলার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা বদরুলকে আসামি করে আজ অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী 15 নভেম্বর অভিযোগপত্রের ওপর আদালতের শুনানি হবে। এদিকে হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন খাদিজার বাবা। বলছে যে আব্বু আমার বাড়িতে নেও, আমি পরীক্ষা দিব, কোন সময় বলে পরীক্ষা দিব, কোন সময় বলে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি A+ পেয়ে গেছি, এইগুলাই বলে আর কি মাঝে মাঝে। কথা বলছিলেন খাদিজার বাবা মাসুক মিয়া। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা খাদিজার অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানান তিনি। বলছিলাম মা তোমার কি হচ্ছে, তুমি বুঝতে পারছো? বলে আব্বু আমার তো হাত কেটে ফেলছি, মাথা ঘুরছে, ঘুরিয়া পড়িয়া গেছিলাম, এটাই সমস্যা, আমি 2 দিন পরীক্ষা দিচ্ছি, এরপরে বলতে পারি না। হয়তো এখনো অনেক কিছুই ধোঁয়াশা খাদিজার কাছে, তবুও বাবার কাছে সান্ত্বনা, মেয়েকে ফিরে পাবেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো এখন। গতকালকে তো একটা অপারেশন ছিল ভালো, ওই মাথায় ডাইন পাশে একটা অপারেশন ছিল, ওইটা হয়েছে। আর বাম হাতে 3টা ইঞ্জুরি আছিল, এগুলা মানে হয়েছে। আর হাতে পায়ে তো বাম হাত বাম পা তো চলতেছে না, ওরা তো একটু চলতেছে। চিকিৎসকরা খাদিজার পরিবারকে জানিয়েছেন তার শারীরিক অবস্থা আর একটু উন্নতি হলেই 2 সপ্তাহের মধ্যে হয়তো বাড়িও ফিরতে পারবেন তারা। এদিকে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক হারুনুর রশিদ। যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, তাদের সাক্ষ্য গ্রহণ করি, সংশ্লিষ্ট আলামতগুলো আমরা জব্দ করি, যেখানে ভিকটিম চিকিৎসা নিচ্ছে সেখান থেকে আমরা ডাক্তারি সনদ সংগ্রহ করি, সবগুলো অ্যাকুমুলেট করে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন খাদিজার পরিবার। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। হামলাকারী যুবক শিহাব সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশের তদন্তে শিহাবের আদ্যোপান্ত জানা যাবে। শাহজালালে নিরাপত্তাহীনতা এবং দুর্বল স্ক্যানিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে সবশেষ যুক্তরাজ্যে সরাসরি কার্গো পরিবহন বন্ধ করে দিলে ব্রিটিশ কোম্পানি রেডলাইনকে নিয়োগ দেওয়া হয়। আর এর মধ্যেই গত 6 নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবক ছুরি নিয়ে হামলা চালায়। ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। তবে মঙ্গলবার বিমানবন্দর পরিদর্শনে এসে মন্ত্রীর দাবি, বিশ্বের অনেক দেশের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা ভালো। ইস্তাম্বুলে আপনার এই ঘটনা গত 3 দিন আগে বোধহয় ইস্তাম্বুলে ঘটেছে, এবং ব্রাসেলসে আপনারা জানেন যে সেখানে রীতিমতো একেবারে আক্রমণ হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল। সুতরাং এই ব্যাপারে বাংলাদেশ, আমি বলবো যে নিরাপত্তার প্রশ্নে অনেক বেশি সচেতন এবং নিরাপত্তার প্রশ্নে অনেক বেশি দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে বাংলাদেশ কাজ করছে। হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে বিমানবন্দরের ভেতর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে জরুরি বৈঠক শেষে মন্ত্রী জানান, হামলাকারী যুবক অসংলগ্ন কথা বলছেন। এ কারণে এই ঘটনার উদ্দেশ্য এখনই বলা যাচ্ছে না। আমাদের বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে ডাটাবেসগুলো, অন্যান্য এখানে যারা এজেন্সিগুলো কাজ করেন তাদের সবার ক্ষেত্রে এই ডাটাবেসগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে, এবং আমরা আশা করি শীঘ্রই আমরা এই ব্যাপারে কি বাইরের লোক ভিতরের লোক এটা আমরা প্রমাণ করতে পারবো। আর অন্যদিকে এর সাথে অন্য কোনো ধরনের কানেকশন আছে কিনা সেটা পুলিশ ইতিমধ্যে তদন্তের ভার দিয়েছেন, এবং পুলিশ সেই তদন্ত তারা করবেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরে এ ধরনের ঘটনার চেষ্টা প্রতিরোধে তারা সক্ষম। নিহত আনসার সদস্য সোহাগ আলীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দেখবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। চোরাচালান সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বিজিবি সদস্যরা। গত 4 বছরে এ কারণে 50 জনেরও বেশি সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার বিজিবি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সদ্য বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সীমান্ত দিয়ে নানা কৌশলে এখনো অস্ত্র ঢুকছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার সীমান্তের 3000 কিলোমিটারেরও বেশি এলাকায় সরাসরি পাহারা আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। চোরাচালান সহ নানা অপরাধ ঠেকাতে এই বাহিনীর সদস্যরাই সবচেয়ে বড় ভরসা। বিজিবির হাতে তাই প্রায়ই ধরা পড়ে মাদক অস্ত্রসহ নানা চোরাই পণ্য।
কিন্তু চোরাই পণ্য ঠেকানোর দায়িত্বে থাকা এই বিজিবি সদস্যের অনেকেই জড়িয়ে পড়ছে এইসব চোরাচালান সহ নানা অপরাধমূলক কার্যক্রমে। এ ধরনের অনেক ঘটনা হয়েছে, আমি কিন্তু এগুলোকে একটাও ছাড়িনি। আমি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি। 60 জনের বেশি লোককে আমি চাকরি থেকে বরখাস্ত করেছি বা অবসরে প্রেরণ করেছি। সদ্য পদোন্নতি পাওয়া বিদায়ী এই মহাপরিচালক স্বীকার করেন, এখনো সীমান্ত দিয়ে নানা চোরাই পণ্যের সাথে অবাধে ঢুকছে আগ্নেয়াস্ত্র। 10টা পিস্তল কিভাবে চলে আসছে বালির ট্রাকের ভিতরে করে, এটা কি আমার পক্ষে, বিজিবির পক্ষে কি এটা আনার্ট করা সম্ভব? অনেক বেশি চলে আসে, আমি এটা স্বীকার করি। এত একটা পরাস বর্ডার, এখান দিয়ে তো আমার পক্ষে তো আমার তো সেই সামর্থ্যটা নাই যে আমি একটা যে রোডের ট্রাকের ভিতরে করে কোন জায়গায় করে অস্ত্র যাচ্ছে সেটা দেখা। প্রায় 4 বছর ধরে বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল আজিজ আহমেদ। সীমান্ত হত্যা বন্ধ, ফেলানি হত্যার বিচার সহ নানা বিষয়ে ব্যর্থতার কথা তুলে ধরে বিদায়ের আগে নিজের অতৃপ্তির কথা জানান তিনি। এটা তো অবশ্যই একটা তো গ্রে এরিয়া থেকেই গেল যে ফেলানির হত্যার বিচারটা হয়নি, সীমান্ত হত্যা শূন্যর কোঠায় আনতে পারিনি। এটা হলো আমার সবচেয়ে বড় অসফলতা। দ্বিতীয় হলো মাদক যে হারে আসতেছে, ডেফিনেটলি যেটা আসতেছে সেটি আমাদের ব্যর্থতা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার ফলে মোবাইল ভিত্তিক অপরাধ আগের চেয়ে অনেক কমে এসেছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, যে লক্ষ্যে সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার উদ্দেশ্য ছিল তা সফলতার সাথে সম্পন্ন হয়েছে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের কারণে অপহরণ, চাঁদাবাজি একেবারে অনেক ব্যাপক হারে কমে গেছে। দুই একটি যেটা টেকনোলজির কারণে ঘটছে সেটির ব্যাপার নিয়ে এখন আমরা কাজ করছি। এটা যদি আবার আমরা কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই, আরেকটা প্রযুক্তি বার হবে। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশনের কারণে মোবাইল ফোন ভিত্তিক অপরাধসমূহ ব্যাপক হারে কমে গেছে। সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী ও আধুনিক নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে চট্টগ্রামে নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি বা নৌজা ইশাখার ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী একটি কার্যকরী দ্বিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। শিগগিরই নৌবাহিনীতে 2টো সাবমেরিন সংযোজন ও নৌবহর বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান এবং সাবমেরিন ঘাঁটি সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এছাড়া ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদ জাতির ভাগ্যোন্নয়নে অপরিসীম অবদান রাখবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ডিবিসি সংবাদে বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন ডিবিসি সংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী নির্বাচনে জয়ের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা। শেষ মুহূর্তে অনুমতি পেয়েও সমাবেশ করল না বিএনপি। 13ই নভেম্বর সরোয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়ার কথা জানালেন ফখরুল। বিজিএমইএ ভবন 90 দিনের মধ্যে ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিজিএমইএ না ভাঙলে দায়িত্ব নেবে রাজুক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিউ ইয়র্কে ভোট দিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। ট্রাম্প ভোট দেবেন ম্যানহাটনে। কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা শ্যালকও নিহত হয়। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মাইক্রোবাসে গৌরীপুর বাস স্ট্যান্ডে পৌঁছলে তার গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় হামলাকারীরা মনির হোসেন ও তার সঙ্গীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে মনির সহ 2 জন মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনাস্থলে কারা কারা গুলি করছে এটাও কিছু আই উইটনেস আছে তার সাথে যারা ছিল, এবং এটা আমরা এখন যে ফর্মালিটি করতেছি তার লাশ নিয়ে দাফন করার পরে দাউদকান্দি থানা আওতাধীন ওখানে মামলা করব। কারাগারে আটক জঙ্গি সদস্যদের জামিনে মুক্তির সময় আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথা থাকলেও বেশ কয়েকজন জঙ্গির জামিনের ক্ষেত্রে তা অনুসরণ করেনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। চট্টগ্রাম কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। বর্তমানে কারাগারে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৭৪ জঙ্গি আটক রয়েছে। গত এক বছরে জামিনে মুক্তি পেয়েছেন ২০ জনের অধিক জঙ্গি। গত ৩ মাসে কারাগার থেকে ৩ জঙ্গি সদস্য মুক্তি পেয়েছে। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পান হিজবুত তাহরীরের অন্যতম নেতা মুনতাসির আলম রাজীব। এর আগে মুক্তি পান আনসারুল্লাহ বাংলা টিমের আব্বাস উদ্দিন। জেল কর্তৃপক্ষের এটা আমি মনে করি একটা দায়িত্ব, যেহেতু এই মামলাটার এই আসামিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জঙ্গি কানেকশনই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতএব কারণ এই খবরটা অন্ততপক্ষে যদি সিএমপি কমিশনারকে দেওয়া হয় তাহলে সিএমপি কমিশনার এটার ব্যাপারে একটা উদ্যোগ নিতে পারেন। জঙ্গিদের মুক্তির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে অবহিত না করার অভিযোগ রয়েছে, তবে কারা কর্তৃপক্ষ তা স্বীকার করছে না। জঙ্গি সংগঠন যারা আছে তারা যখন কোনো রিলিজ হয় তারা আমরা সব সংবাদ জানাই দিই। আমাদের কারাগার থেকে যারা যায় সেই ধরনের আমরা সবাই অবহিত করা হয়। জঙ্গিরা জামিনে মুক্ত হয়েই ঠিকানা পরিবর্তন করায় তাদের উপর নজরদারিও করা যাচ্ছে না। অনেকেই বের হয়ে যাচ্ছে, হয়তো কেউ কেউ সাজা খেটে বের হচ্ছে বা কেউ জামিনে বিভিন্নভাবে বের হচ্ছে, তাদের কে আমরা নজরদারির মাঝে রেখেছি এবং এই জন্য আমাদের একটা নির্দিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি তাদের জেল থেকে বের হওয়ার পরে কি করছে না করছে সেই বিষয়গুলোই নজরদারি করছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ। আর্থিক অসচ্ছলতার কারণে সমতলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর নতুন প্রজন্মের সদস্যরা নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। দিন দিন হারিয়ে যেতে বসেছে তাদের নানা আচার আর উৎসব। চলছে ওরাও সম্প্রদায়ের ঝান্ডি উৎসব। শক্তির দেবী কালীর তাণ্ডব থেকে মানুষকে রক্ষায় তৎপর তার বোন ঝান্ডি কালী। অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে মানব সংহারের পথ পরিহার করে শান্তির পথে আহ্বানকে স্মরণীয় করে রাখতেই পালিত হয় এই উৎসব। আমি জানি যে আমাদের বাপ দাদারা কখন থেকে কালী পূজা করে আমরা জানি না, আমরা কিন্তু ছোটবেলায় থেকে আমাদের কালী পূজাটা আমরা দেখে আসছি। তারা গোহিল ঘরে পূজা করে লাল মুরগা দিয়ে। বিজয় পতাকা হিসাবে এই ঝান্ডি আজকে বিজয় পতাকা হিসেবে উত্তোলন করা হচ্ছে এবং আজকে সারা বিশ্বে এই শান্তি কল্যাণের জন্য এই সাদা পতাকা উত্তোলন করে এই ঝান্ডি উৎসবটি পালন করা হয়ে থাকে। নানান আচার আর পূজা অর্চনার পর ঝান্ডি খেলায় অংশ নেন ওরাও সম্প্রদায় সহ অন্যান্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ। কিন্তু এই সম্প্রদায়ের নতুন প্রজন্ম দাঁড়িয়ে আছে দর্শকের কাতারে। উৎসবের মূল আয়োজন আর আনুষ্ঠানিকতা থেকে অনেকটাই দূরে তারা। আমরা এই উৎসবটা করার পিছনে আমাদের কোনো সহায়তা লাগে না, আমরা নিজের উদ্যোগে করি। মূলত এখানে কিছু কিছু এনজিও আমাদেরকে হাইলাইটস করতে যে এখানে একটু বাধাগ্রস্ত হয়ে আমরা অনেকেই আমরা মনে করি যে পরের স্বর্ণাপন্ন হতে যাচ্ছি। আর এর কারণ হিসেবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবকেই দুষছেন অনেকে। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেকেই ছেড়ে যাচ্ছে পিতৃপুরুষের ধর্ম, হারিয়ে যেতে বসেছে তাদের নানা আচার উৎসব। আমি মনে করি আমাদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা, রাজনৈতিক চেতনা, কারণ আদিবাসীরা অনেক সময় মনে করে এটা আমাদের দেশ না। প্রতিনিয়ত তাদের উপরে অত্যাচার হয়, যেটা অনেকটা প্রচার মাধ্যমে মিডিয়াতে আসে, অনেকটাই আসে না। সমতলের ক্ষুদ্র এই জনগোষ্ঠীকে সরকারি নানা উদ্যোগের মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত রেখে তাদের সংস্কৃতি আর ঐতিহ্য সংরক্ষণ সম্ভব বলে মত অনেকের। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ থেকে শুরু হলো ষষ্ঠ ওরিয়েন্টাল পেইন্টিং বা প্রাচ্যের চিত্রকলা প্রদর্শনী। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ও নিজস্ব শিল্পরীতির সমন্বয়ে আঁকা ছবি দিয়ে সাজানো এই প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, প্রবীণ শিল্পী এবং দেশের বাইরের শিল্পীদের ছবিও স্থান পেয়েছে। প্রাচীনকাল থেকে যে শিল্পধারার প্রবর্তন করেছেন উপমহাদেশের শিল্পীরা, যে ধারা পরবর্তীতে সমৃদ্ধ হয়েছে পালি রাজা ও মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায়,
সেই শিল্পরীতিকে অবহেলায় পেছনে ফেলে ইউরোপীয় ধারার প্রচলন ঘটায় ইংরেজরা। তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সমর্থনে আবারও শিল্পীরা শেকড়ে ফেরার যে প্রয়াস চালান, এই প্রদর্শনী তারই ধারাবাহিকতার নিদর্শন বহন করছে। ব্রিটিশরা তারা তাদের স্বার্থে এই শিল্পধারাও তারাই চালু করেছিল, যেটা আসলে এখন ব্রিটিশ কলোনিয়াল স্টাইল আমরা বলছি। রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক আরও যারা ছিলেন ওই পরিবারে, তাদের মধ্যে দিয়ে ভারতবর্ষের, জাপানের এবং চীনের যে ধারাগুলো আছে, এই সব কিছুর সম্মিলনে তারা একটা নতুন ভাষায় সমসাময়িক সময়কে তারা তুলে ধরবার চেষ্টা করেছিলেন। সেই ধারাটাই আসলে ওরিয়েন্টাল আর্ট নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ ও ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের যৌথ আয়োজনে এই প্রদর্শনী। ভারত ও বাংলাদেশের নবীন প্রবীণ মোট ৭৭ জন শিল্পীর ৯০টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে। ছবিগুলোতে প্রাচীন ধারার সঙ্গে যুক্ত হয়েছে নানা আধুনিক চিন্তা। ভারতীয় রিনাউন্ড যারা ওরিয়েন্টাল আর্ট এবং বেঙ্গল স্কুলের শিল্পীদের আমরা একসাথে ১৭ জন শিল্পীর কাজ পেয়েছি। প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় ৫ অংশগ্রহণকারী শিক্ষার্থীকে। প্রদর্শনীর পাশাপাশি প্রাচ্যের চিত্রকলা বিষয়ক একটি কর্মশালারও উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। মৌমিতা জান্নাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে বিরতি, ফিরছি একটু পরে। দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ ডেনিম এক্সপো ২০১৬। প্রাকৃতিক ডেনিম এই থিমে পুরো ভেনিউ জুড়ে তৈরি করা হয়েছে নৈসর্গিক পরিবেশ, যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। বিশ্বের ১৫টি দেশের ৫৫টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের ডেনিম উৎসবে। পঞ্চম বাংলাদেশ ডেনিম এক্সপোতে ডেনিম বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, ডেনিম পণ্যের বিস্তার ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমানে ডেনিম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখানে যে এক্সিবিটররা যারা এসেছে তারা ইউরোপ থেকে এসেছে, জার্মান, ইটালি, ইউএসএ থেকে। ওনারা ইটালি থেকে প্লেনে ভাড়া করে কেন এসেছে বাংলাদেশ? ওনারা ঘুরতে আসেনি, যেহেতু এখানে ওনারা ব্যবসার একটা সম্ভাবনা দেখছে। বাজারটা দিন দিন উদয়মান, এই উদয়মানতার কারণেই তো সবাই বাংলাদেশে আসছে। ডেনিম এক্সপোর মাধ্যমে যেটা চেষ্টা করি যে এই নতুন নতুন জিনিসগুলোকে আমাদের দেশের যে লোকজন আছে, আমাদের যে প্রফেশনাল আছে, তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো বাংলাদেশ ডেনিম এক্সপোর মাধ্যমে উত্তর কিন্তু আমাদের সফলতা বৃদ্ধি পাচ্ছে। খেলার খবর, বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের আসরের শুরুটা হলো হার দিয়ে। তামিম ইকবালের অর্ধশতক আর মোহাম্মদ নবীর ৪ উইকেট শিকারে ২৯ রানের সহজ জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬১ রান তোলে চিটাগং। জবাবে ৮ উইকেটে ১৩২ রান তুলতেই ইনিংস শেষ কুমিল্লার। একই ভেন্যুতে বরিশালের দেওয়া ১৪৯ রানের টার্গেটে এখন ব্যাট করছে ঢাকা। মারমার কাটকাট আসরের ওপেনিং ম্যাচের ওপেনার যখন মারকুটে তামিম, তখন শুরুটা তো এমন মারদাঙ্গাই হবার। ইনিংসের দ্বিতীয় বলে গেল আসরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন মাশরাফির বল বাউন্ডারি ছাড়া করেই তামিম ঝড়ে শুরু মিরপুরে। ওপেনিং পার্টনার ডোয়াইন স্মিথ যদিও ৯ রান তুলতেই ইমাদ ওয়াসিমের বলে হয়েছেন কুপকাত, তাতে দমেননি ভাইকিংস ক্যাপ্টেন। মিরপুর কাঁপাতে তড়িঘড়ি রানের চাকা খুঁড়িয়েছেন পরের সময়টায়। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে ৩২ বলে পূরণ হাফ সেঞ্চুরি। এনামুলের সঙ্গে ফুল বোঝাবুঝিতে ৫৪ রানের পর রান আউটের শিকার হয়ে ফিরতে হয়েছে তামিমকে। ইনিংসটাকে দারুণ টানছিলেন এনামুল, কিন্তু ১৮ বলে ২২ রান করতেই স্যামুয়েলসের দারুণ থ্রোতে রান আউট এনামুল হকও। এরপর দলীয় স্কোর লম্বা করতে শোয়েব মালিক জহুরুলের ৭ রানের কার্যকর পার্টনারশিপ। ২ বার উড়িয়ে বল সীমানা ছাড়া করিয়ে শোয়েব খেলেন হার নামানা ৪২ রানের ইনিংস। জহুরুলের অবদান অপরাজিত ২৯। ৮-এর উপরে রান রেটের টার্গেট তাড়ায় শুরু থেকেই মেরে খেলার চেষ্টায় ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা, তাতেই ঘটল বিপর্যয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উইকেট বিলিয়েছে খানিক বাদে বাদেই।
এক নাজমুল শান্ত ছাড়া উইকেটে টিকতে পারেনি দলের আর কোনো ব্যাটসম্যানই। শেষ অবধি 54 রানে অপরাজিত ছিলেন তিনি। প্রতিরোধের চেষ্টায় ছিলেন মার্লন স্যামুয়েলসও, কিন্তু 23 পর্যন্ত এগিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। আফগান স্পিনার নবীর আঘাতের দিনে টালমাটাল হয়েছেন কুমিল্লার ব্যাটসম্যানরা। 4 ওভারে 24 রান খরচে 4 উইকেট বাগিয়ে নিয়েছেন নবী। কুমিল্লার ইনিংসের শেষ ওভারে 4 বলে 4 বাউন্ডারিও হয়তো আক্ষেপ হয়ে থাকবে নাজমুলের। ফারজানা জহির, ডিবিসি নিউজ। টাইগার ক্রিকেটে মাশরাফি এক লড়াকু সৈনিকের নাম। বারবার ইনজুরির সাথে যুদ্ধ করেও আন্তর্জাতিক ক্যারিয়ারে 15 বছর পূর্ণ করলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির ক্যারিয়ার নিয়ে তাই আজ এক ঝলক। 15 বছর আসলে তো অনেক সময়, ল্যাংড়াইতে খোলাইতে চলে আসলো। 16 কোটি মানুষের আবেগ যার সাথে আছে তিনি তো এমন কথা বলতেই পারেন। নড়াইলের চিত্রা নদীর পাড়ে বেড়ে ওঠা বালক যুদ্ধ করেছেন জীবনের সাথে, আরো নির্দিষ্ট করে বললে পা দুটো বড্ড ভুগিয়েছে। 22 গজে আবির্ভাব সে আকরাম সুজনদের আমলে, পরে সতীর্থ হয়েছেন শরীফ আশরাফুলরা। তারপর সাকিব তামিম থেকে শুরু করে হালের মুস্তাফিজ, তাসকিন মিরাজদের আস্থার প্রতীক মাশরাফি। প্রজন্মের পর প্রজন্ম এসেছে লাল সবুজের ক্রিকেটে, কখনো উত্থান কখনো পতন, সবকিছুরই সাক্ষী টাইগার পেসার। গল্পের শুরুতে যাওয়া যাক। গতির ঝড় তুলে বয়স ভিত্তিক দলে ঠাঁই করে নিয়েছিল নড়াইলের এক কিশোর। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই দল হয়ে সরাসরি জাতীয় দলে 18 না পেরানো সেই ছেলেটি 2001 সালের 8 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতির ঝড় তুলে 4 উইকেট নিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। এখনো বীর মাশরাফি, যদিও যুদ্ধের সৈনিকের মতো ম্যাচের রাস্তায় কাটা ছিল মেলা। 7 বার যেতে হয়েছে সার্জনের ছুরির নিচে, লিগামেন্টটা ভুগিয়েছে, কখনো বাজে ফর্ম আবার কখনো নানান ছুতুই দল থেকে বাদও পড়েছেন বহুবার। দমেননি তাতেও 22 গজে ফিরে জবাব দিয়েছেন লড়াকু সৈনিকের মতো। দেশের হয়ে 36 টেস্ট আর 166 ওডিআই খেলায় টাইগার অবশ্য নিজের অভিষেক হয়েছিল যেই সাদা পোশাকে, সেই সাদা পোশাককে ছেড়েছেন আরো 7 বছর আগেই। ইনজুরি তাকে লঙ্গার ভার্সন থেকে ছিটকে দিলেও রঙিন জার্সিতে বদলে যাওয়া বাংলাদেশের রূপকারের নায়ক মাশরাফি 2014 সালের 30 সেপ্টেম্বর দলটার দায়িত্ব কাঁধে তোলার পর থেকে বিশ্ব ক্রিকেট দেখেছে বাংলাদেশ নামক নতুন এক ক্রিকেট শক্তিকে। বোলার মাশরাফি রকচটা, আগুন ছড়ানো, প্রতিপক্ষের আতঙ্কের নাম। সবুজ ক্যানভাসেই আবার ভিন্ন রূপ, এই হলো মাশরাফি। এই দৃশ্যটি কি বলে দেখুন। মাশরাফি ভিন জগতের প্রাণী, হৃদয়ে 16 কোটি আবেগ। ম্যাচের আসল পরিচয় তো এখানে। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ। এই ছিল রাত 9টার ডিবিসি সংবাদে। কিছুক্ষণ বাদেই রাত ঠিক 10টায় ফিরবো রাজকাহন নিয়ে। আজ জনপ্রশাসনী নিরপেক্ষতা তা কি সম্ভব, এই শিরোনামে আলাপ করবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হুসাইন, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।